শুধু দর্শক মণ্ডলী, উন্নয়নের পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজকেও আমরা আপনাদের সাথে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে বিশেষ কোনো কার্যক্রম নিয়ে আলোচনা করব। আর এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের হেল্প বাগেরহাটের নির্বাহী পরিচালক জনাব আলামিন, এবং আমাদের সাথে আরও রয়েছে পল্লী প্রগতি সহায়ক সমিতি ফরিদপুর মোহাম্মদ ওয়াজাদ আলী পরিচালক। আপনাদের সবাইকে স্বাগত। শুধু দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে আমরা একটি কার্যক্রম সম্পর্কে সচিত্র প্রতিবেদন দেখব। শুধু দর্শক মণ্ডলী, সচিত্র প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। জাজিম তৈরির প্রধান উপাদান হলো নারিকেলের ছোবড়া। নারিকেলের ছোবড়া অবশ্য খুব অল্প পরিমাণে উন্নত মানের দড়ি তৈরিতেও ব্যবহার হয়। আমাদের দেশে নারিকেলের ছোবড়া অপ্রচলিত একটি পণ্য। দেশের অন্য সব এলাকার মতো ফরিদপুরেও অনেক নারিকেল বাগান আছে। মানুষ নারিকেল খাদ্য বা তেল তৈরিতে ব্যবহার করার পর এর ছোবড়া ফেলে দেয়, আর এ ফেলে দেওয়া ছোবড়ায় প্রক্রিয়াজাত করে ব্যবহার হয় জাজিম, গদি ও দড়ি তৈরির কাজে। ফরিদপুর জেলার সদর থানার কানাইপুর গ্রামের দরিদ্র দিনমজুর মরিয়ম বেগম ফেলে দেওয়া ছোবড়া প্রক্রিয়াজাত করে নিজের ভাগ্য বদলে ফেলেছেন। মরিয়ম বেগম যখন অকালে স্বামীকে হারিয়ে সন্তান নিয়ে অভাবের সাগরে ভাসতে থাকেন, তখন পেটের জ্বালায় স্থানীয় ছোবড়া প্রক্রিয়াজাতকরণ কারখানায় দৈনিক মজুরির ভিত্তিতে কাজ নেন। 2 বছর কারখানায় কাজের সুবাদে তিনি দেখলেন নিজে পুঁজি খাটিয়ে এ কারখানা করতে পারলে অনেক উন্নতি করা সম্ভব। দিনমজুর মরিয়মের পক্ষে পুঁজি সংগ্রহ করা মোটেও সহজ ছিল না। তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থার সদস্য ছিলেন। সহযোগী সংস্থার অফিসারকে জানালেন তিনি পুঁজি পেলে এমন কারখানা করতে চান। পিকেএসএফ এর সহযোগী সংস্থা তার পরিকল্পনা শুনে নিজেরা যাচাই বাছাই করে তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। 15 বছর আগে পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় গড়ে তোলেন ছোবড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা। প্রথম বছর থেকেই তার কারখানা লাভের মুখ দেখে। তার পরের বছর তিনি কারখানায় আরও বেশি পুঁজি খাটানোর কথা ভাবলেন। এবারও পিকেএসএফ এর সহযোগী সংস্থা এগিয়ে আসে তার আর্থিক সহায়তায়। গত 15 বছর যাবৎ পিকেএসএফ এর আর্থিক সহায়তা নিয়ে মরিয়ম বেগম তার কারখানা চালিয়ে আসছেন। টাকা পয়সা কম ছিল, সাহেবের কাছে কইছি, অফিসে যাই কইছি তোমাকে যত টাকা পয়সা লাগে আমরা দিব, তোমরা কাজ কাম করো। কইরাই যে আনতে আড়াই লাখ টাকা আনা হয়েছে, আনতে আমরা লোন। এখন আমরা আমাকে কর্মচারী 30 জন খাটে না। আমি যেরকম গরিব ছিলাম, এখন তারা কাজ কাম করে যদি এখন তাগর সংসারী ভালো করতে পারে ভালো হয়। 2 সাল বিদেশ পাঠাইছি, ঘর দুয়ার করছি, মেয়া বিয়ে দিছি, তারপরে টিবল আসিল না টিবল দিছে, বাথরুম আসিল না বাথরুম দিছে, 2টা গাবি আছে। এখন আমি আগে তো অনেক ভালো আছি। ছোট ছেলে বর্তমানে তার কারখানা দেখাশোনা করে। পল্লী প্রগতি সমিতিতে 2.5 লাখ টাকা লোন নিয়েছে, নিয়ে আবার মেল এটা ছিল 2টা করছি। 3 ভাই ছিলাম একসাথে, 2 ভাই বাইরে পাঠাই দিছি, আর আমি এখন দেখাশোনা নিজে একলাই করতেছি। আমি মানে ঢাকা শহরে মাল, ওই চিটাগাং, ঢাকায়, মানে বিভিন্ন জায়গায় আমি একলাই বিক্রি করতেছি, আবার একলাই আমি কিনতেছি। এখন খাইতে আমার কর্মচারী আছে প্রায় 30-32 জন। বেতন দিয়ে আমার প্রতি মাসে 50-55 হাজার টাকা খায়। যে পল্লী প্রগতি সমিতির লোন আনছি ধরেন 2.5 লাখ, এখন যদি আরো দেয় বেশি 5 লাখ টাকা দেয়, তাহলে দেখা হলে আমি আরো বেশি লোক খাটাইতে পারবো, আরো বেশি লাভ করলে আরো আস্তে আস্তে আমি উপরের দিকেই চলে যেতেছি। তার কারখানায় প্রক্রিয়াজাতকৃত ছোবড়া ঢাকা সহ সারা দেশে রপ্তানি হয়। পিকেএসএফ এর সহযোগী সংস্থার ঋণের কিস্তি পরিশোধ করে ও কারখানা চালিয়ে প্রতি মাসে তার প্রায় 50,000 টাকা লাভ থাকে। আজ মরিয়ম বেগম এই এলাকার সফল ও প্রভাবশালী একজন মহিলা। পিকেএসএফ এর সহযোগী সংস্থা মরিয়ম বেগমকে আর্থিক সহায়তা প্রদান না করলে তিনি আজকের এই অবস্থানে আসতে পারতেন না, ও 30 জন শ্রমিক তার কারখানায় কাজ করে আর্থিকভাবে লাভবান হতে পারত না। তাই আমরা বলতে পারি দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে পিকেএসএফ ও তাদের সহযোগী সংস্থা বিশেষ ভূমিকা রেখে চলেছে। আমরা এখানে জরিপ করে দেখতে পাই যে এখানের কিছু সদস্য তারা ব্যক্তি পর্যায়ে নারিকেলের ছোবড়া দিয়ে ছোবড়ার প্রকল্প কাজ করছে। এ পর্যায়ে আমরা এখানে এই শিল্পকে আরও বৃহত্তর আকারে সম্প্রসারিত করার জন্যে পল্লী প্রগতির পক্ষ থেকে একটা জরিপ চালাই। এর কাঁচামাল কোথা থেকে সরবরাহ করা, উৎপাদন খরচ কেমন এবং এর বাজারের চাহিদা কোথায় কোথায় আছে তা খতিয়ে দেখে আমরা পল্লী প্রগতি সহায়ক সমিতি মনে করলাম যে এখানে একটা বড় ধরনের এই প্রকল্প গড়ে তোলা সম্ভব। তাই এই কানাইপুরে আমরা একটা নারিকেলের ছোবড়া কারখানা প্রথম স্থাপন করি আমাদের সদস্যদের মাধ্যমে, এবং এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখানে কাজ করে মানুষ স্বাবলম্বী হয়েছে এবং আর্থিক দিক দিয়ে তারা
উন্নতি লাভ করেছে। সুধী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম কিভাবে একজন দিনমজুর মরিয়ম বেগম অতি দরিদ্র অবস্থান থেকে একজন সফল শিল্প উদ্যোক্তায় পরিণত হয়েছে। আলোচনার প্রথমে আমি জনাব ওয়াজেদ আলী আপনাকে জিজ্ঞেস করব যে আমাদের মরিয়ম বেগমের মতো শিল্প উদ্যোক্তা আপনাদের প্রতিষ্ঠানে কতজন রয়েছে? এই পল্লী প্রগতি সহায়ক সমিতির 43টা ব্রাঞ্চে আমরা প্রত্যেক ব্রাঞ্চেই যারা এই উদ্যোক্তা এই ঋণ নিতে চাচ্ছে আমরা তাদেরকে উৎসাহিত করছি। আমাদের 15,000 সদস্য আছে সবগুলো ব্রাঞ্চ মিলে। আচ্ছা, তো আমাদের কানাইপুরে আছে 100 সদস্য, তার মধ্যে মরিয়ম একজন। আচ্ছা, ওই যে কানাইপুরে যে 100 সদস্য কথা বললেন, তারা কি সবাই নারিকেলের ছুবড়ার প্রক্রিয়াজাতকরণ এই প্রক্রিয়ার সাথে জড়িত? না, 10 জন সদস্য আছে, তারা নারকেল ছুবড়ার সাথে আপনার সম্পৃক্ত, কিন্তু অন্যান্য কাজে যেমন বেকারি আছে, তারপরে ধানের চাতাল, হ্যাঁ, এইসব কাজে তারা আছে। তো নারিকেল ছুবড়ার সাথে 10 জন সদস্য আমাদের এইখানে যুক্ত আছে। আচ্ছা, আমরা প্রতিবেদন থেকে দেখলাম যে এই যে মরিয়ম বেগম একজন সামান্য অতি দরিদ্র পর্যায়ের লোক ছিল, তাকে কিভাবে আপনারা সম্পৃক্ত করেন? মরিয়ম বেগমকে আমরা 4,000 টাকা প্রথম লোন দিই। 4,000 টাকা থেকে সে এটা সফলভাবে সুদ করার পরে আমরা 6,000 থেকে 10,000 এরকম ভাবে পর্যায়ক্রমে সে এখন 2.5 লাখ টাকা এবং তার ছেলে বলল যে আরো যদি আপনারা দেন তাহলে সে আরো বিস্তার লাভ করবে। আমরা এখানে দেখলাম শুধু উনি নারিকেলের ছুবড়া প্রক্রিয়াজাতকরণ করে। জনাব আলামিন, আপনি নারিকেল নিয়ে অনেক কাজ করেছেন, আপনি কি বলবেন যে এই যে ছুবড়া প্রক্রিয়াজাতকরণ করেই উনি বিক্রি করে দিচ্ছে আর কি, আসলে নারকেল থেকে আর কি কি পণ্য তৈরি হয় এবং আপনার প্রতিষ্ঠান কিভাবে এটার সাথে জড়িত? আমরা পিকেএসএফের পার্টনার হয়েছি 1998 সালে। সেই সময় থেকে আমরা বাগেরহাট অঞ্চলে অন্যতম একটা কাঁচামাল, যে জন্য বাংলাদেশ সরকার বাগেরহাটকে নারকেলের জেলা হিসেবে ঘোষণা করেছেন, সেই নারকেলটাকে আমরা প্রথম বেছে নিয়েছি যে নারকেল থেকে কী কী তৈরি করা যায়। নারকেলের 4টা অংশ, 4টা না বলে 5টা বলা যেতে পারে। একটা হচ্ছে সাদা অংশ, যেটা আমরা নারকেলের শ্বাস বলি। তারপর নারকেলের যেটা শক্ত যে অংশটা, এটাকে নারকেলের আচা বা মালা বলা হয়। তারপর নারকেলের আঁশের থেকে 2টো জিনিস বেরে, একটা হচ্ছে কোকোপিট এবং আরেকটা হচ্ছে আঁশ। এখান থেকে এই যে পণ্য তৈরি করা হচ্ছে বাংলাদেশে, এই নারকেলের এই আঁশের যে গদি, যেটার কাঁচামাল সরবরাহ করছেন মরিয়ম বেগম, এটার আরেকটা উন্নত সংস্করণ আমরা বাগেরহাটে করছি। সেটা দিয়ে রাবার মিশ্রণ করে, রাবারাইজড ম্যাট্রেস বলে। এটা বাংলাদেশে একটা ফ্যাক্টরি আছে লোকমান কয়ার, চট্টগ্রামে। এই লোকমান কয়ারকে আমরা একটা আঁশজাত পণ্য সরবরাহ করছি, সেটা হচ্ছে কার্ল কয়ার বলে। নারকেলের আঁশ সাধারণত লম্বা থাকে, এটাকে আমরা পেঁচিয়ে কোকড়া করে, যার ফলে একটা স্প্রিং এফেক্ট আসে, যাতে বিছানার গদি তৈরি করা যায়। ওই অবস্থায় আমরা রপ্তানি করি আমাদের ফ্যাক্টরি থেকে চট্টগ্রামে। এছাড়াও নারকেলের আঁশ থেকে আমরা এক ধরনের নেট তৈরি করি, যেটা কোরিয়াতে রপ্তানি হয়। এই নেট দিয়ে ওরা সমুদ্রের 100 ফিট নিচে, পানির নিচে এক ধরনের সামুদ্রিক শ্যাওলা চাষ করে। এটার জাপানি নাম হচ্ছে হইয়াকাই। এটা খুব ডিলিশিয়াস ফুড, খুবই দামি সবজি, খুব ধনী কোরিয়ান, জাপানিজ এবং ইউরোপিয়ানরা এটা খেতে পারে, খুবই দামি। আমরা এখানে ফেরত আসবো যে মরিয়ম বেগম যে প্রক্রিয়ায় নারকেলের ছুবড়াটা প্রক্রিয়াজাতকরণ করছে এবং তার মার্কেটিংটা বোধ হয় ওই রকম একটা বস্তার মধ্যে হচ্ছে আর কি, এবং সে বোধ হয় জানেও না এটা কোথায় যাচ্ছে, এরকম কি বিষয়টা? উনি ছুবড়াটাই প্রক্রিয়াজাতকরণ করে উনি এটা বিক্রি করতেছে। হ্যাঁ, কিন্তু এটাকে বিক্রির পদ্ধতিটা কি, তার পাইকাররা কি তার বাসায় আসে নাকি কোনো বাজারে যায়? না, কোনো বাজারে যায় না। পাইকাররা তার বাসায় এসে সরাসরি প্রতিদিন 2 থেকে 3 ট্রাক বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা মূলত বাংলাদেশে প্রথম কম্পোজিট নারকেলের ইন্ডাস্ট্রি করার চেষ্টা করছি এবং ইতোমধ্যে আমরা প্রায় 20টার মতো পণ্য নারকেল থেকে তৈরি করছি। আচ্ছা, 2-একটা নাম বলবেন কি? নারকেলের সাদা অংশ, যেটা সেই সাদা অংশ থেকে আমরা দুধ তৈরি করি। দুধের সাথে এক ধরনের ব্যাকটেরিয়া
দিয়ে ফার্মেন্টেশন করে 8 দিনে আমরা নাটাডি কোকো নামে একটি আচ্ছা, নাটাডি কোকো তৈরি করি বাংলাদেশে, এবং আমরাই প্রথম এটা উৎপাদক। আমরা এটা পরীক্ষিত প্রযুক্তি বাংলাদেশে স্থানান্তর করেছি, এবং আমাদের এই প্রকল্পটিকে পিকেএসএফ উদ্ভাবনী শিল্প হিসেবে চিহ্নিত স্বীকৃতি দেয়, এবং তারা আমাদের অর্থায়ন করেছেন। তাদের সেই অর্থায়নে উৎসাহিত হয়ে আমরা এই নাটাডি কোকো সর্বপ্রথম সফলভাবে এটা আমাদের কাছ থেকে নাটাডি কোকো বাংলাদেশে 21 জন ক্রেতা যারা বাল্ক মানে বিশাল আয়তন নাটাডি কোকো আমাদের কাছে নিয়ে তারা এটাকে আবার পুনরায় ভ্যালু অ্যাডিশন করে লিচু নামে বাজারে বিক্রি করছে। আর এছাড়া আমাদের নারকেলের শেল সেটা থেকে আমরা নারকেলের খুব উন্নত বোতাম তৈরি করছি, সেটা স্থানীয় বাজার আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেখানে যাচ্ছে। এগুলো সব হচ্ছে আপনার? হ্যাঁ। আর পার্টিকুলার এই সোবরাটা দিয়ে কি করছে? সোবরার আর সেটার থেকে আমরা এক ধরনের নেট তৈরি করে রপ্তানি করছি কোরিয়ায়। নারকেলের থেকে নারকেলের কাতা তৈরি করছি, কাতার থেকে নেট তৈরি করছি, মানে দুটো ভ্যালু চেইন ওখানে। এটা আপনারা করছেন। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা মরিয়ম বেগমকে আমরা পরিচিত হলাম একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে, তাই সেই দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠান না আপনার ক্ষুদ্র ওইরকম কোনো উদাহরণ আছে কিনা? যে খুবই ভালো প্রশ্ন করেছেন। আমরা মূলত এটা আমরা বলতে আমি নই, এখানে মরিয়ম বেগমের মতোই 100 জন দুস্থ নারী এই অসাধ্য সাধনটা করেছেন। মরিয়ম বেগম যেটা করছে সেটা মানে পাকা নারকেল একটা, আর একটা কাঁচা নারকেল যেটা মানুষ ডাব খেয়ে মানে ফেলে দিচ্ছে, হ্যাঁ মানে ফেলে দিচ্ছে, ওটা স্থানীয় কিছু লোক ওগুলো জড়ো করে রাখছে, ওটা সপ্তাহ শেষে বিক্রি করছে অথবা মানে প্রতিদিন বিক্রি করছে। হ্যাঁ, এসব। ধন্যবাদ ওয়াজেদ আলী। আমরা বিরতির পরে আপনাদের কাছ থেকে আবার ফেরত আসবো। শুধু দর্শক মণ্ডলী, আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতি পর্যন্ত আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিরতি যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম নারকেলের পণ্য, অর্থাৎ নারকেল দিয়ে কতগুলো পণ্য হয়, এবং আমরা সুব্রার কথাগুলো আলোচনা করছিলাম যে তার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে নারকেল থেকে সুব্রা পাওয়া যায়। এবং আপনি বলছিলেন যে আপনার প্রায় 100 দুস্থ নারী এই শিল্পের সাথে সম্পৃক্ত, সেটাকে একটু বুঝিয়ে বলবেন? আমরা চিহ্নিত করেছি যাদের কোনো সম্পদ নাই, যাদের কেউ কাজও দিতে চায় না, এবং কি তাদের ঋণ পাবার ক্ষেত্রেও যাদের অযোগ্য মনে করা হয়, বিবেচনা করা হয়। আমরা ওই দুস্থ নারীদের নিয়ে প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে নারকেলের ভ্যালু চেনে সব কম শ্রম দিয়ে সব থেকে দামি কি পণ্যটা পাওয়া যায়। বাজারজাতকরণটা কি আপনারা সরাসরি করছেন? আমরা সাপ্লাই চেনগুলো ডেভেলপ করছি, সেটা হচ্ছে তার ব্যাকওয়ার্ড যে লিঙ্কেজ যেটা, অর্থাৎ কীভাবে নারকেলটা এখানে আসবে, এমনকি তাদের পণ্যটা কিভাবে বিক্রয় করবে, বাজারে যাবে, এবং কিভাবে টাকাটা আসবে, এই টাকাটা সম্পূর্ণ সেপারেট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়। এই যে অতি দরিদ্র জনগোষ্ঠী আছে, তারা আপনার এখানে এমপ্লয়ি হিসেবে কাজ করে না, তারা বেনিফিশিয়ারি, তারা এই ব্যানের অংশীদার। আচ্ছা, সেটা অংশীদারিত্ব আপনি দিয়ে দিয়েছেন, তারা কিন্তু একত্রিতভাবে একটা জায়গায় কাজ করছে তারা, হ্যাঁ, এবং একই পণ্যের আওতায় রয়েছে, একই পুঁজির আওতায় রয়েছে। আপনাদের একটা বিশাল ভূমিকা রয়েছে এই ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ক্ষেত্রে। ধন্যবাদ জনাব আলামিন। আমি জনাব ওয়াজেদ আলীর কাছে আসতে চাইব, সেটা হলো যে এই যে শ্রমিকদেরকে দেখলাম, প্রায় 30 জন শ্রমিক সেখানে নিয়োজিত, এদের কি কোনো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নাকি এটা জাস্ট দেখেই এরা শিখছে? মানে শ্রমিক যারা, তারা ওইখানে মানে কাজ করতে করতেই তারা শিখে যাচ্ছে, এবং ওইখানে যে মানে প্রথমে ওরা করতো কি মানে ঢেকিতে, হ্যাঁ মানে স্বল্প পরিসরে ঢেকিতে এটাকে নরম করতো, কিন্তু এখন উন্নত মানের একটা মানে মেশিন দেখলাম আমরা, মেশিনে, এবং মানে দ্রুত বেশি পরিমাণ মাল যাতে। এই আইডিয়াটা কোত্থেকে আসলো? এটা ওরা ওই অন্যান্য জায়গায় দেখেছে যে এরকম ভাবে আপনি বুঝতে পেরেছেন যে কিরকম একটা পরিবর্তন। ঢেকিতে যে কাজ হতো এখন সেটা মেশিনে হচ্ছে আর কি। ঠিকই। মরিয়ম বেগমের সন্তান করলো যে সে তো 2.5 লক্ষ টাকা, সে যদি 5 লক্ষ টাকাও তাকে দেওয়া হয় তাহলে সে এই কার্যক্রমটা আরো বেশি সম্প্রসারণ করতে পারবো। সেক্ষেত্রে আপনাদের চিন্তা চেতনা কি? মানে ঋণ পরিশোধের ক্ষমতা, এটাও আমরা দেখি।
আচ্ছা যে ওকে আস্তে আস্তে আমরা তো 4,000 টাকা থেকে এখন 2.5 লাখ টাকা দিচ্ছি, সে যদি মানে এই ব্যবসার মানে প্রসার ঘটে যদি সে 10 লাখ টাকা নিতে পারেন, হ্যাঁ ওই ব্রাঞ্চে আমরা 10 লাখ টাকাও দিয়েছি, কিন্তু যদি আচ্ছা ওই ব্রাঞ্চে অন্য উদ্যোক্তাদেরকে আপনারা 10 লাখ টাকা দিয়েছেন এই কাজের জন্য না? সেটা কি কাজের জন্য দিয়েছেন? বেকারি এবং মানে পাটের ব্যবসা। পাটের ব্যবসা। ফিরে আসি আবার মরিয়ম বেগমের কাছে। এই যে আমরা দেখলাম যে কারখানায় যে শ্রমিকরা কাজ করছে অনেকেই, কারণ এই সুব্রা থেকে যখন সুব্রাটাকে প্রক্রিয়াজাতকরণ করে এখান থেকে আঁশ, ছোট ছোট আঁশ তৈরি হয়, তাই না? বাতাসে ভেসে বেড়ায় এবং এটা যদি নাকে যায় এবং এটা নাকের মাধ্যমে ফুসফুসে গিয়ে একটা অসুখ বিসুখ হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা যে এটাকে স্বাস্থ্যসম্মত করা? এখানে শ্রমিক যারা কাজ করে তাদের মাস্ক ব্যবহার করার জন্য একটা বাধ্যবাধকতা থাকা উচিত বলে আমি মনে করি। এটা আমরা মানে প্রশিক্ষণ দিব এবং এর আগে আমরা ওইখানে নিজস্ব উদ্যোগে আমরা ডাক্তার রেখেছিলাম মানে আমাদের ওই টোটাল ব্রাঞ্চের জন্য। তো আমরা মানে পরবর্তীতে স্বাস্থ্যের জন্য ওদেরকে মানে প্রশিক্ষণ দেব। আচ্ছা, এটা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা। জনাব আলামিন সাহেব, এটা একটা গুলো নারিকেলের আপনার যে 5টা প্রোডাক্ট আছে সেটা তো গেল, এছাড়া আর কি কি কাজ আপনার প্রতিষ্ঠানে? 5টা নারকেল জাত 5টা কাঁচামালের উপরে ভিত্তি করে আমরা ইতোমধ্যে আমরা অনেকগুলি, প্রায় বললাম যে অনেকগুলি, এটা এখন আমাদের ইচ্ছা যেটা অন্যান্য সাইড যেগুলি নারকেল থেকে খুব দামি কসমেটিক্স হয়। আচ্ছা, আমরা পর্যায়ক্রমে এর যে আয় থেকে এর যে আয়ের কসমেটিক তৈরি করবেন, কসমেটিক্সের দিকে এটা আইডিয়াটা কোথায় পেলেন আপনারা? এই আমরা যা কিছু করছি নারকেল থেকে এর কোনো কিছুই কিন্তু আবিষ্কার নয়। এইগুলি অন্যান্য দেশে আবিষ্কার হয়েছে, আর্থিকভাবে লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে, কোকোনাটের সাথে সম্পৃক্ত এবং এইগুলো ডেভেলপমেন্ট করা হয়েছে থাইল্যান্ডে, ভিয়েতনামে, ফিলিপাইনে, ইন্দোনেশিয়ায়, ফিলিপিনে এবং চায়নাতে। আমরা ওই সমস্ত প্রত্যেকটা দেশের থেকে পরীক্ষিত যে প্রযুক্তি, যেটা আমাদের দেশে পর্যায়ক্রমে আমরা আরম্ভ করব, আমরা শুরু করব এবং আমরা আশা করি যে নারকেল থেকে প্রায় 200 রকমের পণ্য আমরা বাংলাদেশে জনগণকে উপহার দিতে পারব। এখন পর্যন্ত কতটা পণ্য আপনারা